দুষ্টু পোলাপানগুলো মাঠে হইচই করে বাস্কেটবল খেলছিল, আর তার পাশেই জঙ্গলের মধ্যে এক ব্যক্তি দুনিয়ার খেয়াল ভুলে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছিল। আর ঠিক তখনই এক ছোট্ট শিশুর কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে। সে জঙ্গলের মধ্যে শিশুটিকে দেখতে পায়। বাচ্চাটির সাথে একটা চিঠিও ছিল। আসলে বাচ্চাটির বাবা মা পরিস্থিতির কারণে তাকে এখানে রেখে কেটে পড়েছে। কিন্তু বন্ধুরা, এই বাচ্চাটিই হলো আমাদের গল্পের হিরো, যে সামনে কুংফু দিয়ে বাস্কেটবলের দুনিয়া কাঁপাতে চলেছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এরপর দেখা যায় এই লোকটি বাচ্চাটিকে নিয়ে চলে আসে একটি কুংফু স্কুলে, যেখানে অনেক অনাথ বাচ্চারা থাকত। এছাড়া লোকটির করার কিচ্ছুই ছিল না, কারণ সে ছিল হতদরিদ্র, এমনকি থাকার ঘরটাও নেই। তাই সে জঙ্গলকেই ঘরবাড়ি বানিয়েছিল। যা হোক, এরপর এই লোক বাচ্চাটিকে তুলে দেয় কুংফু স্কুলের গুরুর কাছে, আর তারপর সেও দায় এড়াতে চোখের পলকেই কেটে পড়ে। এরপর কয়েক বছর চলে যায়। বাচ্চাটি বেশ বড় হয়েছে। তার নাম রাখা হয় শিজি। কুংফু গুরু বাচ্চাটিকে যত্নে বড় করছিলেন এবং তাকে কুংফু এক্সপার্ট বানানোর জন্য পার্সোনাল ট্রেনিং দিতে থাকেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই কুংফু গুরুর সময় শেষ হয়ে আসে। আজকে সন্ধ্যাবেলা গুরু শিজিকে একা নিয়ে আসেন ভবনের ছাদে এবং তাকে বলেন, এই কুংফুর মধ্যে এমন একটি পাওয়ার রয়েছে, কেউ যদি সেটা পুরোপুরি রপ্ত করতে পারে তাহলে সে সময়কেও নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর গুরু তাকে দেখায় এই পাওয়ার ব্যবহার করে কিভাবে সময়কে পিছনে নিয়ে যেতে হয় এবং সেখান থেকে নতুন করে সময় শুরুও করা যায়। কিন্তু এমন শক্তি খুব কম কুংফু মাস্টারই রপ্ত করতে পারে। এবার গুরু শিজিকে বলে, পৃথিবীতে আমার সময় ফুরিয়ে এসেছে। এই কথা বলার পর গুরু কুংফু পাওয়ার ব্যবহার করে নিজেকে বরফের পাথরে রূপান্তরিত করে এবং সেখানেই মারা যায়। শিজি গুরু গুরু বলে চিৎকার করতে থাকে, চারদিকে সাহায্য চায়, কিন্তু কেউ এগিয়ে আসে না। আহারে গুরু! এরপরে কেটে যায় আরও কয়েক বছর। এখন আমরা দেখতে পাই সেই স্কুলটিকে যেখানে শিজিকে নিয়ে আসা হয়েছিল। এই স্কুলে বাচ্চারা উড়াধুরা কুংফু প্র্যাকটিস করছিল, যেন তারা 1 বছরের প্রশিক্ষণ 1 মাসেই শেষ করবে। সেই গুরুর মৃত্যুর পর এখন এই স্কুলটিকে পরিচালনা করে হেডমাস্টার সহ 5 জন কুংফু গুরু। এই হেডমাস্টারের ছিল অনেক কুংফু পাওয়ার। তাকে আয়রন হ্যান্ড বলা হতো, কারণ তার হাত এতটাই শক্তিশালী যে সে পাথরে আঘাত করে পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলত। এবার সেই হেডমাস্টার ছাত্রদের প্র্যাকটিস করার স্থানে প্রবেশ করে। সব ছাত্ররা তাকে দেখে থ হয়ে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় আরেকজন ছাত্র এবার হেডমাস্টারের মুখোমুখি হয়। এবার হেডমাস্টার সেই ছাত্রের পেটের মধ্যে তার আয়রন হ্যান্ড দিয়ে উড়াধুরা ঘা বসিয়ে দেয়। আসলে এই মাস্টার সবাইকে বুঝিয়ে দিচ্ছিল শত্রুরা আক্রমণ করলে কিভাবে প্রতিহত করতে হয়। কিন্তু এই ছেলেটিও ছিল ভীষণ চালাক। সে তার পেটের মধ্যে লোহার প্যাড পড়ে এসেছিল, তাই সে তেমন একটা আঘাত পায় না। আর এই ছেলেটি আর কেউ নয়, সে হলো সেই ছোট্ট বাচ্চাটি শিজি। কিন্তু এবার হেডমাস্টার তার চালাকি ধরে ফেলে এবং তাকে গালাগাল শুরু করে পানিশমেন্ট হিসেবে আজকে তার ভাত বন্ধ করে দেয় এবং তাকে প্র্যাকটিসের স্থান থেকে বেরিয়ে যেতে বলে। শিজির তো কোনো ঘরবাড়ি নেই, তাই সে মনের দুঃখে হাঁটতে থাকে এবং একটি লেকের পাশে চলে আসে। ততক্ষণে রাত হয়ে গেছে। এবার সে পায়ের কাছে একটি ক্যানের বোতল দেখতে পায় এবং সামনে থাকে একটি ছোট্ট ছিদ্রযুক্ত ডাস্টবিন। সে ক্যানের বোতলটা হাতে নিয়ে দূর থেকে ঢিল মেরে একদম কচ করে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। আর এটা দেখতে পায় দূরে বসে থাকা দুটি চোখ, মানে ম্যানেজার চাচা। এবার শিজি আরও একটি ক্যানের বোতল নিয়ে অভিনব কৌশলে দূর থেকে আবারও ডাস্টবিনে সাই করে ঠুকিয়ে দেয়। বিষয়টা এবার ম্যানেজার চাচার ইগোতে লাগে। সে মনে মনে ভাবে, ব্যাটা তুই একাই পারিস? আমার বয়স হয়েছে দেখে আমি দুর্বল নাকি? আমিও পারি। সে ওখান থেকে উঠে এসে দূর থেকে ক্যানের বোতলটি ডাস্টবিনে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আরও কাছে গিয়ে চেষ্টা করে, পারে না। আরও কাছে গিয়ে চেষ্টা করে, কিন্তু তবুও পারে না। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এবার ক্যানের বোতলটি হাতে করে নিয়ে এসে ডাস্টবিনের মুখে টুক করে ঢুকিয়ে দেয় এবং হাহা করে হেসে নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু শিজি এবার তার চোখের সামনেই দূর থেকে আবারও একটি বোতল কিক মেরে ঢুকিয়ে দেয়। এটা দেখে এবার ম্যানেজার চাচা সুরসুর করে এসে তার কাছে বসে এবং তাকে বলে, তুমি এত রাতে এখানে কি চাও? শিজি তখন বলে, আমার কোনো বাড়িঘর নেই, স্কুল থেকে বের করে দিয়েছে তাই এসেছি। এবার ম্যানেজার চাচা তাকে 1 টাকা বের করে দেয়। কিন্তু শিজি এই 1 টাকা দেখে ম্যানেজারকে বলে দেয়, নো থ্যাঙ্কস। ম্যানেজার তখন বলে, এটা আসলে তোমার জন্য নয়, তুমি এই কয়েন নিয়ে দূরে যাও, আর আমি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকব। তুমি যদি দূর থেকে এই কয়েনটি আমার মুখে ফেলতে পারো, তাহলে আজকে আমি তোমাকে 5 স্টার হোটেলে ডিনার করাবো। এই বলে ম্যানেজার দূরে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকে, আর শিজি কয়েনটি দূর থেকে ঢিল মেরে তার মুখে ঢুকিয়ে দেয়। কিন্তু অনেক জোরে ঢিল মারার কারণে কয়েনটি ম্যানেজারের গলায় আটকে যায় এবং বেচারা মরতে বসে। আর তখনই শিজি এসে তার পিঠের মধ্যে ঠাস করে একটা চাপড় দিয়ে কয়েনটা বের করে আনে। এই ম্যানেজার চাচা কেন এই অদ্ভুত কাণ্ড ঘটালো তা আমরা একটু পরেই জানতে পারব।
এবার কথা অনুযায়ী ম্যানেজার সিজিকে নিয়ে যায় একটি বড় রেস্টুরেন্টে, যেখানে কাজ করত ম্যানেজারের মেয়ে। এবার ম্যানেজারের মেয়ে তাদেরকে হোটেলের সব রাজকীয় খাবার বাইরে এনে খেতে দেয়। এরপর ম্যানেজার সিজিকে নিয়ে আসে একটি ক্লাবে, যেখানে অনেকগুলো গেম রয়েছে। এই গেমগুলোতে বাজি ধরে সবাই টাকা ইনকাম করে। এখানে একটি গেম রয়েছে যেখানে দূর থেকে হাত দিয়ে ছোট্ট একটি তীর ছুঁড়ে পয়েন্টে ফেলতে হয়। মূলত এই কারণেই বেচারা ম্যানেজার সেই কয়েন কাণ্ড ঘটিয়েছিল সিজিকে পরীক্ষা করার জন্য। বেচারা এখানে প্রতিদিনই হেরে হেরে বাড়িতে ফিরে যেত, কিন্তু এবার সে সিজিকে নিয়ে এসেছে পয়েন্টে তীর মারার জন্য। এরপর সে সিজিকে তীর মারতে দিয়ে বাজি ধরে এক বড় ডোনারের সাথে। সিজি এবার সাই সাই করে সবগুলো তীর পয়েন্টে ঢুকিয়ে ছাড়ে, আর ম্যানেজার লাভে আসলে সেই ডোনারের কাছ থেকে ছোঁ মেরে টাকাগুলো নিয়ে নিতে থাকে, যা সে এতদিন হেরেছিল। এবার এই ঘটনা শুনে সেই বারের মালিকের ছেলে আসে ম্যানেজারের কাছে এবং ম্যানেজারকে বলে, তুই কাকে নিয়ে এসেছিস খেলতে? আর যেন কখনো তোকে এখানে না দেখি, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়। আসলে এতগুলো টাকা জিতে নেওয়াতে মালিকের ছেলের হিংসে হয়েছিল। এবার ম্যানেজার সিজিকে বলে, বাপুরে চল তাড়াতাড়ি কেটে পড়ি। কিন্তু সিজি জীবনের প্রথমেই সুস্বাদু খাবার রেখে উঠতেই চাইছে না। ম্যানেজার তাকে টানা হেঁচড়া শুরু করে, তবুও সে ওঠে না। এবার মালিকের ছেলের লোকজন যেই না সিজিকে ঘুষি মারতে যাবে, ঠিক তখনই সিজি পক করে তার হাতটি ধরে ফেলে এবং দুমড়ে মুছড়ে দেয়। তারপর সে শুরু করে কুংফু স্টাইলের ক্যালমা। সে একে একে সবার গুটিল ছোটাতে থাকে। এটা দেখে ম্যানেজার বেশ খুশি হয় এবং সে দামি একটি মদের বোতল চুরি করে টেবিলের নিচে ঢুকে চুপি চুপি খেতে থাকে। বোতল শেষ করে এসে মাথা তুলে দেখে এদিকে খেলাও শেষ। এবার এই ঘটনার পর সেই ক্লাবের মালিক সরাসরি চলে আসে সিজির স্কুলের হেডমাস্টারের কাছে। সে হেডমাস্টারকে হুমকি দিতে থাকে, ভয় দেখাতে থাকে, পুরো স্কুলটা তার কাছে বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু হেডমাস্টার কিছুতেই রাজি হয় না। অবশেষে সেই মালিক হুমকি ধামকি দিয়ে স্বর্ণের বারের লোভে সেই স্কুলটা নিজের আয়ত্তে নিয়ে নেয়। আর পরের দিন সকালেই শুরু হয়ে যায় অ্যাকশন। এবার হেডমাস্টার সব ছাত্রকে সামনে বসিয়ে বলে, কালকে কে ক্লাবে ভাঙচুর করেছে সে নিজ ইচ্ছায় দাঁড়াও। যদি স্বীকার না করো তাহলে সব স্টুডেন্টকে ঘাড় ধরে বের করে দেব। এই আমি 1 থেকে 3 গুনতেছি, এর মধ্যেই দাঁড়াতে হবে। এবার 3 বলার আগেই আরেকটি ছেলে দাঁড়িয়ে পড়ে। মাস্টার ভাবে এই লাফাঙ্গাই কাজটি করেছে, কিন্তু না, এই বেচারা দাঁড়িয়েছে আসল ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য। সে সোজা আঙুল তুলে সিজিকে দেখিয়ে দেয়। এরপর শুরু হয় কঠিন লেভেলের ধোলাই। সিজিকে দেওয়া হয় কড়া পানিশমেন্ট। যদিও সে সবাইকে প্রতিহত করতে পারত, কিন্তু হেডমাস্টারের দেওয়া এই পানিশমেন্ট সিজি মাথা পেতে নেয়। সিজি মায়া ভরা চোখে হেডমাস্টারের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে মাস্টার হয়তো এবার মাইর থামাতে বলবে, কিন্তু না, ধোলাই চলতেই থাকে। আর এর পরেই আসে অবাক করা সিদ্ধান্ত। সিজিকে সোজা স্কুল থেকে বহিষ্কার করা হয়। আসলে এই সবই করা হয়েছিল ক্লাবের মালিকের নির্দেশে, কারণ সে পুরো স্কুলটি কিনে নিয়েছিল শুধুমাত্র সিজিকে শাস্তি দেওয়ার জন্য। হায় রে কপাল, এই এতিম ছেলেটি এবার শেষ আশ্রয়টুকুও হারালো। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে স্কুলের বাইরে চলে আসে আর মায়াভরা দৃষ্টিতে সবার দিকে তাকায়। এবার সে আবারও মন খারাপ করে চলে আসে সেই লেকের পাশে। এখানে এসে সে দেখতে পায় সেই ম্যানেজার চাচা বসে আছে। ম্যানেজার তাকে জিজ্ঞেস করে, আরে এ কি হাল হয়েছে তোমার? সিজি বলে, ক্লাবের ঘটনার জন্য আমাকে মারধর করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এর প্রতিশোধ ক্লাবের মালিকের উপর নিবই নিব। এদিকে এই ম্যানেজার এবারে নতুন এক বুদ্ধি সাজিয়ে মনে মনে সিজির জন্য অপেক্ষা করছিল। এবার সে একটি বল সামনে থাকা একটি গর্তের মধ্যে ফেলতে বলে। সিজি বলে, এটা দিয়ে আবার কি হবে? এবং সে বলটিকে দূর থেকে ঢিল মেরে গর্তে ফেলে দেয়। এবার ম্যানেজার সিজিকে নিয়ে যায় বিখ্যাত ফাস্ট ইউনিভার্সিটিতে বাস্কেটবল ক্লাবে জয়েন করাতে এবং সিজিকে পরিচয় করিয়ে দেয় সেই ইউনিভার্সিটি প্রিন্সিপালের সাথে এবং সিজির বিশেষ গুণের কথা জানায়। কিন্তু বিপত্তি বাধে এক জায়গায়। যখন সেই প্রিন্সিপাল সিজিকে বাস্কেটবল দলে নিতে যাবে, ঠিক তখনই একটি মেয়ে বাধা দেয়। মেয়েটির নাম হলো লিলি। লিলি বলে, আমরা তো হুট করে কোনো প্লেয়ারকে দলে নিতে পারি না। এই দলে যোগ দেওয়ার একটি নিয়ম রয়েছে, তা হলো সেই নতুন প্লেয়ারকে আমাদের ক্যাপ্টেনের সাথে খেলে 1 পয়েন্ট এগিয়ে থাকতে হবে, তবে সে এই দলে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করবে। সিজি এবার এই শর্ত মেনে নেয়। সিজিকে এবার নিয়ে যাওয়া হয় সেই দলের ক্যাপ্টেন টিঙ্কুর কাছে। কিন্তু টিঙ্কুর একই হাল, সে মদ খেয়ে নিঢাল হয়ে পড়ে আছে। কেন তার এই অবস্থা হলো এটা আমরা পরে জানতে পারব। ম্যানেজার ক্যাপ্টেন টিঙ্কুকে দেখে বলে, আরে কি একটা অবস্থা,
এই মাতাল নাকি দলের ক্যাপ্টেন? এ কিভাবে নেতৃত্ব দেবে আর খেলবেই বা কিভাবে? কিন্তু এই কথাটিই যেন মাতাল ক্যাপ্টেনের ইগোতে হিট করে এবং সে বলে, আপনাদের এই ছেলে এবার আমার কাছে নাকানি চুবানি খাবে। এবং তাদের মধ্যে একটা ডুও ম্যাচ স্টার্ট হয়ে যায়। মাতাল ক্যাপ্টেন এখানে দুর্দান্ত কৌশল অবলম্বন করেছিল। সে টাইগারের মতো লাফিয়ে লাফিয়ে জালের মধ্যে বল ফেলছিল। এবার শুরু হয় সিজির পালা। সবাই ভাবছিল সিজি নিশ্চিত হেরে যাবে, কিন্তু একই সিজি অনেক দূর থেকেই বলটি অনায়াসে জালে জড়িয়ে দেয় আর সবাই অনেক অবাক হয়ে যায়। পারবেই না বা কেন? কারণ সে তো ছিল সেই মৃত গুরুর প্রিয় শিষ্য। সিজি এবার মাতাল ক্যাপ্টেনের চেয়ে 1 পয়েন্ট বেশি করে ফেলে এবং দলে সিলেক্ট হয়ে যায়। এরপর এক সময় সিজি সেই মাতাল ক্যাপ্টেনের কাছে ক্ষমা চাইতে যায়, কারণ সে তাকে হারিয়ে দিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন বলে, আরে দাদা, ওটা কোনো ব্যাপার না, আমি তো তোমার মতো একজনকে খুঁজছিলাম। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ভাব তৈরি হয় এবং মাতাল ক্যাপ্টেন সিজিকে বাস্কেটবলের নানা বিষয় বুঝিয়ে দিতে থাকে। সে বলে, বাস্কেটবলে সেই সব সময় পয়েন্টে বল ফেলতে পারে যে বাস্কেটের কাছাকাছি থাকে, আর তোমার প্লাস পয়েন্ট হলো তুমি দূর থেকেই এটি করতে পারো। এবার মাতাল বলে, আসলে তুমি যখন ওই সময় বলটি বাস্কেটে ফেলেছিলে আমি ভালোভাবে বুঝতে পারিনি, কারণ আমি একটু বেশিই খেয়েছিলাম। এবার এই বলটি আমার চোখের সামনে আবার ওই দূরের কোর্টে ফেলে দেখাও। সিজি এবার এক ঢিলে বলটি দূরের ওই জালে জড়িয়ে দেয়। পরের দিন সকালে শুরু হয় নতুন টিমের সাথে সিজির উড়াধুরা প্র্যাকটিস, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন মাতাল ক্যাপ্টেন সকাল সকালই চলে আসে। এটা দেখে ক্যাপ্টেনের বোন লিলি বলে, ভাইয়া, আজকে সূর্য কোন দিকে উঠল? তুমি এতদিন পর হঠাৎ আজকে এত সকালে আসলে? তুমি তো ঘুম থেকেই ওঠো 12টার পর। তখন মাতাল ক্যাপ্টেন বলে, আসলে আমি আমার এক নতুন বন্ধুকে খুঁজে পেয়েছি, যার মাধ্যমে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আর আমার দুশ্চিন্তা তো টিমকে নিয়েই। এখানে আরেকটি ছেলেকে দেখতে পাই যার কাছ থেকে সবাই অটোগ্রাফ নিচ্ছে। এই ছেলেটি হচ্ছে এই ইউনিভার্সিটির আরেকজন বিখ্যাত খেলোয়াড়, যার নাম ডাক সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই ছেলেটার নাম হচ্ছে জিন। লিলি যখন সিজিকে জিনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়, জিন তখন বলে, পরিচয় করিয়ে দিতে হবে না, আমি তোমার কথা অনেক শুনেছি, তুমি ভালো একজন প্লেয়ার। এরপর শুরু হয় তাদের ইউনিভার্সিটিতে প্রথম ম্যাচ। সিজির দলের সবাই মাঠে নেমেছে খেলতে, কিন্তু সিজিকে রাখা হয়েছে ব্যাকআপ প্লেয়ার হিসাবে, কারণ সবার ধারণা সিজি এখনও খেলার নিয়মকানুন সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি। সিজি দীর্ঘক্ষণ এখানেই বসে খেলা দেখছিল। এদিকে ম্যানেজার মনে প্রাণে চাইছিল সিজিকে খেলতে নেওয়া হোক। এবার হাফ টাইমের পর দেখা যায় মাতাল ক্যাপ্টেন হাঁপিয়ে গিয়েছে। ম্যানেজার তখন ক্যাপ্টেনকে বলে, তুমি অনেক দুর্বল হয়ে পড়েছ, এই অবস্থায় খেললে ভালো করতে পারবে না, সিজিকে মাঠে নামানোই ভালো সিদ্ধান্ত হবে। অবশেষে সিজিকে সুযোগ দেওয়া হয়, কিন্তু এবার যেন প্রতিপক্ষ দল সিজিকে হারানোর জন্য উঠে পড়ে লাগে। এটা দেখে লিলি মুচকি হাসে। একটুর জন্য সিজির দল হারতে বসেছিল, ঠিক তখনই সিজি কুংফু কৌশল ব্যবহার করে খেলার মোড় ঘুরিয়ে দেয় এবং জিতে যায়। সবাই উল্লাসে ফেটে পড়ে। এরপর সিজি দিন রাতকে তুচ্ছ জ্ঞান করে খাওয়া দাওয়া ছেড়ে সময় অসময়ে পাগলের মতো বাস্কেটবলের প্র্যাকটিস শুরু করে দেয়। এদিকে লিলি কিন্তু চুপি চুপি সিজির প্রেমে পড়েছে, আর সিজি স্টুডিওতে গিয়ে নিজের হাজারখানেক ফানি ছবি তুলে অ্যালবাম বানিয়ে লিলির কাছে পাঠিয়ে দেয়। লিলি তো এগুলো দেখে পুরাই ইমপ্রেস হয়ে যায়। এরপর শুরু হয় দ্বিতীয় ম্যাচ। এবার তাদের প্রতিপক্ষ হয় সেই সেলিব্রিটি ছেলেটি, যার কাছ থেকে সবাই অটোগ্রাফ নিচ্ছিল। এখানে সিজির প্রতিপক্ষ দলের একজন বিভিন্ন রকম কথা বলে সিজিকে অপমান করতে থাকে তার মনোযোগ নষ্ট করার জন্য। কিন্তু ঘটে উল্টোটা, সিজির মেজাজ যেন আরও বিগড়ে যায়। সে খেলার শুরুতে বলে অস্থির একটা পাঞ্চ করে, বলটি চলে যায় মাতাল ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন এবার স্ল্যাম ডাউন করে বলটি কচ করে জালে জড়িয়ে দেয়। পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে, আর সেই ছেলেটার চোখ কপালে ওঠে যে সিজিকে একটু আগে অপমান করেছিল। এরপর শুরু হয় গুরুতর লড়াই। যে স্ল্যাম ডাউনের জন্য টিমের লোকেরাই তাকে নানা কথা বলতো যে সিজি এখনও স্ল্যাম ডাউন পারে না, সিজি এবার একের পর এক স্ল্যাম ডাউন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। কিন্তু এই কৌশল অবলম্বন করতে গিয়ে সে ওখানে থাকা একটি স্ট্যান্ডের সঙ্গে বাড়ি খায়, কিন্তু শেষ পর্যন্ত তারা জিতে যায়। এভাবে তাদের দল 0 থেকে শীর্ষবিন্দুতে হিট করে। টিভি চ্যানেল, মিডিয়া, নিউজ পেপার সবাই সিজির পিছনে লাইন লাগিয়ে দেয়। এরপরে আরেকটি দলের প্লেয়ার সিজির কাছে এসে তাকে কান মন্ত্র দিতে থাকে। সিজিকে বলে, তুমি এত ভালো প্লেয়ার, তোমার কি কখনো মনে হয় না তুমি যে টিমে আছো সেই টিম তোমার জন্য যোগ্য টিম নয়? তুমি চাইলে অনেক ভালো টিমে খেলতে পারো, তুমি আমার টিমে চলে এসো। তারপর সেই ব্যক্তি তাকে একটি কার্ড ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই সেই ক্লাবের মালিককে, যে সিজির স্কুল কিনে নিয়ে সিজিকে মারধর করে বের করে দিয়েছিল। এই ব্যক্তিকে ক্লাবের মালিকই সিজির কাছে পাঠিয়েছিল সিজিকে গোপনে তাদের দলে নেওয়ার জন্য।
এরপর লিলি চলে আসে সিজির কাছে এবং জানতে চায় ওই লোকটা কেন এসেছিল। সিজি তখন সবকিছু বলে দেয়। এবার লিলি বলে, এই লোকটি 2 বছর আগে আমাদের টিমেই ছিল। ছোটখাটো ঝগড়া হওয়ার কারণে সে টিম থেকে চলে যায় এবং পরবর্তীতে আমাদের টিমের পিছনে লাগে এবং আমাদের টিমের ভালো ভালো সব প্লেয়ারও নিয়ে গেছে টাকার লোভ দেখিয়ে, আর যার কারণে আমাদের টিমটা শক্তিশালী থেকে দুর্বল হয়ে যায়, যা আমার ভাই টিঙ্কু কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে তখন থেকেই নেশায় আসক্ত হয়ে যায়। লিলি আরও বলে, আমার অনেক ভয় হচ্ছে যদি তুমিও আমাদেরকে ছেড়ে অন্য টিমে চলে যাও। কিন্তু সিজি লিলিকে বলে, তুমি ভুল বুঝছো, কেউ টাকার লোভ দেখিয়ে আমাকে এই টিম থেকে সরাতে পারবে না। এইদিকে সিজি ক্লাবের মালিকের দলে না আসায় ক্লাবের মালিক এবার ম্যানেজারকে মারধর করে সেখান থেকে বেরিয়ে যায়। ম্যানেজারের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। ম্যানেজারকে এই অবস্থায় দেখে সিজি দৌড়ে আসে তার কাছে এবং তাকে বলে, নিশ্চয়ই ক্লাবের মালিক তোমার এই অবস্থা করেছে, ছাড়ব না আমি ওই বদমাশকে। এই বলে যেই সে ক্লাবের মালিককে মারতে যাবে তখনই ম্যানেজার তাকে আটকে দেয়। ম্যানেজার বলে, এটা মারামারি করার সময় নয়, তুমি প্র্যাকটিস করো, খেলায় মনোযোগ দাও, তাহলে একদিন দেখবে এমনিতেই ওরা তোমার কাছে হেরে গেছে। এবার দেখতে দেখতেই চলে আসে টান টান উত্তেজনাপূর্ণ সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। এবার মাতাল ক্যাপ্টেনের দলের বিপরীতে খেলতে আসে ক্লাব মালিকের দল। ক্লাব মালিকের প্লেয়ারদের দেখে মনে হয় এরা বাস্কেটবল প্লেয়ার নয়, এরা যেন WWE প্লেয়ার। খেলার শুরুতেই দেখা যায় ক্লাব মালিকের দলের প্লেয়াররা টিঙ্কুর দলের প্লেয়ারদের ইচ্ছে করেই যেখানে সেখানে মাইর দিচ্ছে, যেন তারা অসুস্থ হয়ে ভালো খেলতে না পারে এবং মাঠ থেকে চলে যায়। তারা টিঙ্কুসহ আরও একজন প্লেয়ারকে এমনভাবে মারে যে তাদের ইনজুরিতে যেতে হয়। তাদের টিম ভালো প্লেয়ার শূন্য হয়ে পড়ে। ম্যাচ জিতানোর দায়িত্ব সিজির হাতেই চলে আসে। এবার প্রতিপক্ষ প্লেয়াররা সিজিকেও মারার চেষ্টা করে, কিন্তু সিজি ছিল কুংফু স্কুলের একজন ছাত্র এবং দুর্দান্ত কৌশলের অধিকারী, তাই ফাইটিংয়ের দিক দিয়ে কেউই সিজির সাথে টেক্কা দিতে পারে না। সিজি একাই সবাইকে কুপকাত করে দেয়, উড়াধুরা মারতে থাকে এবং সে একাই লড়ে যেতে থাকে, একের পর এক পয়েন্ট ছিনিয়ে আনে। এটা দেখে গ্যালারির সবাই উল্লাসে মেতে ওঠে। কিন্তু ইতিমধ্যেই বিপরীত দলের প্লেয়ার অনেক পয়েন্ট করে ফেলেছিল, যেটা সিজির দলের থেকে অনেক বেশি ছিল। তাই সিজি তার সর্বস্ব দিয়ে দল জিতানোর চেষ্টা করে। সিজি একাই ম্যাচ ড্র করে, কিন্তু যখনই তার দল জিততে যায় ঠিক তখনই হঠাৎ করে কেউ যেন ইলেকট্রিসিটি লাইন নষ্ট করে দেয়। মাঠ জুড়ে নেমে আসে অন্ধকার। আসলে ক্লাবের মালিকের লোকেরা হেরে যাওয়ার ভয়ে এই কাজ করেছে, আর এ কারণে এই ফাইনাল ম্যাচটিকে 1 মাসের জন্য স্থগিত করা হয়। এটা শুনে সিজি অনেক ভেঙে পড়ে, কারণ সে এই ম্যাচের জন্য খেয়ে না খেয়ে অনেক প্র্যাকটিস করেছিল। বন্ধুরা, মুভির বাকি অর্ধেক অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ সবাইকে।